ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো গাইস, ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার 8-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি স্কুলের একটা প্রজেক্টের জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আগের দিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওতে দুটো ঘটনা রাখছি। ইচ্ছা ছিল এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা আগের দিন রাখবো আর আরেকটা ঘটনা আজকে রাখবো, কিন্তু আগের দিন যেহেতু গ্যাপ চলে গেছে তাই জন্য আগের দিনের ঘটনাটাও আজকের একটা ভিডিওতে রেখে দিচ্ছি। আজকের ভিডিওর ট্যাগলাইন দুটি সত্য ভৌতিক ঘটনা। আর আমাদের আজকে ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি আমাদের আগেও ঘটনা পাঠিয়েছেন, মানে যে দিদিটা আমাদের আজকে ঘটনা পাঠিয়েছে সেই দিদিটার নাম হচ্ছে সুদেশনাদি। সুদেশনাদির সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা আমরা আগেই শুনে নিয়েছি। সুদেশনাদিকে একটি বদ আত্মা পজেসড করেছিল, সেই স্টোরিটা আমরা শুনেছি। তোমরা চলে যাও আমাদের চ্যানেলে, ওখানে তোমরা প্রেত ভর করার ঘটনা এই এপিসোডটা শুনতে পারো। ওই ঘটনাটায় আমাদের পাঠিয়েছিল সুদেশনাদি। তাহলে চলো স্টার্ট করি আজকের ঘটনাটা। সুদেশনাদি যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেভাবেই পাঠ করা শুরু করছি। হাই দীপ, আমি সুদেশনা। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রথম ঘটনা সিলেক্ট করার জন্য। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুমি যখন পাঠ করছিলে তখন আমার মনে হচ্ছিল আমি সেই সময় পৌঁছে গেছি যখন আমাকে পজেসড করা হয়েছিল। আমি যেন সেই মুহূর্তে সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। তুমি খুব সুন্দর ঘটনা পাঠ করেছিলে। আর তোমার ব্লগারদীপ সিরিজ চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি দেখলাম যে তোমার যে আর একজন ভয়েস আর্টিস্ট ছিল সে আর ভয়েসে থাকছে না, এই জিনিসটা আমি দেখলাম। তো এই জায়গাটায় আমার একটু খারাপ লেগেছিল, কিছু যাই হোক, আমি জানি যে তুমি একাই খুব ভালো ভয়েস দিয়ে আমাদের মাথায় রাখতে পারবে। তো চলো আজকে ঘটনাগুলো আমি লেখা শুরু করছি। আজ আমি তোমায় একটা নয় বরং 3টে ঘটনা পাঠাচ্ছি। আশা করব তুমি সব ঘটনাগুলোই সিলেক্ট করবে। আমি প্রথম যে ঘটনা দুটো লিখছি সেই ঘটনাগুলো ঘটেছে আমার বোনের ম্যামের সঙ্গে, আর অন্য শেষ ঘটনাটা ঘটেছে আমার বাবার সঙ্গে। তাহলে চলো সরাসরি আসল ঘটনায় চলে যাই। আচ্ছা গাইস, তো আমি এপিসোডের শুরুতেই বলে দিয়েছি যে আজকের এপিসোডে দুটো ঘটনা থাকবে, ঠিক আছে? তো এখানে যে সুদেশনাদি যে প্রথমে উল্লেখ করলো যে তার বোনের ম্যামের সঙ্গে ঘটে যাওয়া যে দুটো ঘটনা রয়েছে, তো আজকে সেই দুটো ঘটনাই আমি রাখছি। আর যে সুদেশনাদির বাবার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি নেক্সট এপিসোডে রাখবো। সেই নেক্সট এপিসোডে সুদেশনাদির বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং আরও একটি অন্য ঘটনা থাকবে, মানে নেক্সট এপিসোডেও কিন্তু দুটো ঘটনা থাকছে। যাই হোক, চলে যাই আসল ঘটনায়। আমি কিছু কারণের জন্য এখানে বোনের ম্যামের আসল নাম নিচ্ছি না, আমি ম্যামের নাম সুমি দিচ্ছি। আমি ম্যামকে দিদি বলি, তাই এখানে সুমিদি বলে উল্লেখ করছি। সময়টা ছিল এক উত্তপ্ত গরমকালের সন্ধ্যাবেলা। সুমিদি তার ঘরে খাটে বসে পড়ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে দিদি যদি তার খাটে বসে থাকে তাহলে খাটে সোজাসুজি একটা জানলা পড়বে, যেটা থেকে অনেক দূর পর্যন্ত দৃশ্য দেখা যায়। দিদির ঘর ছিল দোতলায়, ফলে পাড়ার মোটামুটি বেশিরভাগ বাড়ি দিদির ঘর থেকে দৃশ্যমান। তার মধ্যে একটা বাড়ি ছিল। এই ঘটনাটা, এই প্রথম ঘটনাটা
সেই বাড়ি নেই। পাড়ার লোকেরা এই বাড়িটাকে তাস বাড়ি বলে। যাই হোক, এক উত্তপ্ত গরমকালের সন্ধেবেলা দিদি ঘরে খাটে বসে পড়ছিল। ঘরে বীভৎস গরম হলেও বাইরের আবহাওয়া একটু ঝোড়ো। সুমিদির ঘরে জোরে পাখা চলছে, তাও যেন হাওয়া গায়ে লাগছে না। যারা দোতলায় থাকো তারাই একমাত্র বুঝবে যে দোতলার ঘরে গরমকালে ঠিক কেমন ফিল হয়। যাই হোক, সুমিদি হাওয়া খাবে বলে সবে জানালার কাছে দাঁড়ালো। তারপর দিদি যা দেখল তা হয়তো দিদি কখনোই আশা করেনি। সুমিদি দেখল যে তাদের বাড়ি থেকে মাত্র কিছু দূরত্বে যেই তাসবাড়ি ছিল, সেই বাড়ির ছাদের কার্নিশে এক উলঙ্গ অবয়ব পায়চারি করছে। শরীর থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে সে একজন পুরুষ। সেই অবয়ব তার হাত দুটো ফোল্ড করে হাঁটছে। আচ্ছা, তো দিদি এখানে বলতে চেয়েছে যে আমরা যখন খুব সিরিয়াস থাকি তখন আমরা দুই হাত যেভাবে জড়ো করে থাকি, বুকের কাছে হাতটা রেখে যেভাবে জড়ো করে থাকি, এই অবয়বও সেই ভঙ্গিমাতেই পায়চারি করছে। যাই হোক, দেখি সুদেশনাদি আরও কি কি লিখেছে। সেই অবয়ব তার দুটো হাত ফোল্ড করে হাঁটছে। সুমিদি তখন আরও বেশি অকওয়ার্ড ফিল করলো যখন সে বুঝতে পারল যে সেই অবয়বও তার দিকেই দেখছে। এরপর দিদি জানালা বন্ধ করে দিল। সেই মুহূর্তের জন্য পুরো বিষয়টা সুমিদি ভুলে গেল। এরপরে ঠিক তার পরের দিন সন্ধেবেলা ওই 7টা কিংবা 7:30 নাগাদ সুমিদির মা সুমিদির ঘরে গেছে রাত্রে কি রান্না হবে সেই নিয়ে আলোচনা করতে। সুমিদির মা বলছে, কি বলতো মনা, সন্ধে সন্ধে জানলা বন্ধ করে রেখে দিয়েছিস যে? ঘরে তো একটু হাওয়া বাতাস খেলতে পারে জানলাটা খুলে রাখলে নাকি? এই কথা বলে সুমিদির মা সবে জানালাটা খুলেছে। সুমিদির মা জানালাটা খুলেছে 10 সেকেন্ডও হয়নি, তার মধ্যেই দিদির মা আবার জানলাটা বন্ধ করে দিয়েছে। এই দেখে সুমিদি তার মাকে বলল, কি হলো মা, জানলা বন্ধ করে দিলে যে? দিদির মা উত্তরে বললেন, কি বলি বলতো, আরে আরে ওই দাসবাড়ির ছাদে ওদের বাড়ির ছেলেটা কোনো জামা কাপড় না পরে বসে আছে। ছি 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 ছি, লজ্জাও করে না, আবার এই দিকেই তাকিয়ে আছে। ও জানে তো এখানে একটা মেয়ে আছে, জানলাটা খুলে দাঁড়াবে। ছি 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 ছি, এসব কি ভদ্রতা, এগুলো কি? দাঁড়া, আমি এক্ষুনি যাবো ওদের বাড়ি ঝগড়া করতে। এরপর দিদি আগের দিনের সব কথা তার মাকে বলল। তার মা সেই সব কথা শুনে চলো দাসবাড়িতে ঝগড়া করতে। দিদিও তার মায়ের সঙ্গে গেল। যথারীতি তাদের মধ্যে একটা কথা কাটাকাটি চলছে। ও মানে এখানে বলা হয়েছে যে দিদি মানে সুমিদি আর ওর মা অলরেডি দাসবাড়িতে পৌঁছে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা একটু উল্লেখিত থাকলে আমাদের ঘটনাটা বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, যাই হোক, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখি বাকিটা কি রয়েছে। এই মুহূর্তে দাসবাড়ির সমস্ত সদস্য দিদিদের সামনেই আছে, কিন্তু
এ কি এ এ কি দিদি এটা কি দেখছে? মানে দিদি দেখছে তার মাথার উপরে কার্নিশে দাঁড়িয়ে রয়েছে সেই উলঙ্গ পুরুষ। সবার সামনে থাকা সত্ত্বেও, বিশেষ করে যাকে দিদির মা সন্দেহ করছিল তার সামনে থাকা সত্ত্বেও, সেই অবয়ব ওখানে কি করে থাকতে পারে? সুমিদি যা দেখেছিল সে তখনই সবাইকে সব কথা বলল। এরপর দাসবাড়িতে বড় করে হোমযজ্ঞ হলো। তারপর থেকে এই উলঙ্গ পুরুষকে দিদি বা আর অন্য কেউ কোনোদিনই দেখতে পায়নি। তো দীপ, এটা সুমিদির সঙ্গে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা ছিল। আর দিদিকে নিয়ে লেখা এটা আমার প্রথম ঘটনা ছিল। এরপর আমি যে ঘটনাটা লিখব সেটাও দিদির সঙ্গে ঘটে যাওয়া আরও একটা অদ্ভুত ঘটনা। এটা দিদির ভাষ্যমতে বলছি, তাহলে শুনতে ভালো লাগবে। আচ্ছা, তো দিদি, আমি তোমায় একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি যথেষ্ট ভালো একটা ঘটনা আমাদের সবাইকে লিখে পাঠিয়েছ। খুব সুন্দর লাগলো ঘটনাটা, কিন্তু স্ক্রিপ্টিংয়ে কিছু কিছু জায়গায় একটু ভুল হয়ে গেছে, একটু পড়তে অসুবিধা হচ্ছিল। চেষ্টা করো নেক্সট টাইম থেকে যাতে একটু গুছিয়ে লেখা যায়। আর তোমাদেরকেও বলছি, তোমরা যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা একটু গুছিয়ে লেখো, তাহলে আমাকে আর স্ক্রিপ্ট রেডি করতে হয় না, এবং আমার রেকর্ডিংয়ের সময়ও আমার বুঝতে সুবিধা হবে। এবং তোমরা আমাকে কী করে ঘটনা পাঠাতে পারো সেটাও একটু বলে দিই। তোমরা চলে যাও ডেসক্রিপশন বক্সে, সেখানে দেওয়া রয়েছে আমার ফেসবুক লিঙ্ক। তোমরা সেখানে গিয়ে ঘটনা লিখে পাঠাতে পারো, কিংবা আমাকে মেল করতে পারো vloggerdeepseries@gmail.com-এ। চলে আসছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাও ঘটেছে সুমিদির সঙ্গে। এই ঘটনাটা সুদেশনাদি লিখেছেন যে এটা সুমিদির ভাষ্যমতে বলছি, তাহলে শুনতে বেশি ভালো লাগবে। এই ঘটনাটা ঘটেছে 2020-তে। তখনও লকডাউন শুরু হয়নি। যথারীতি আমি যেমন পড়াতে যাই তেমনই যেতাম। তো এইরকমই 2020 সালের জানুয়ারির শেষে কোনো এক বুধবারে রাত 9টায় আমি পড়িয়ে বাড়ি ফিরছি। সেই সময় আমি ছিলাম একটা ছোট পাড়ার মধ্যে। লোকমুখে শোনা এই পাড়াটা নাকি ভালো না। আমি প্রথমবার এই রাস্তা থেকে বাড়ি ফিরছি, বলতে পারো কৌতূহলবশত এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কি। আমি দেখতে চেয়েছিলাম সেখানে কি এমন আছে যার জন্য পাড়ার এত বদনাম, এত ভয়। দিনে সেখানে কেউ গেলেও রাত্রে কেউ বাড়ি থেকে বের হতো না। সন্ধ্যে 7টার মধ্যে পাড়ার সব মুদিখানার দোকান বন্ধ হয়ে যেত। সব থেকে অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো মন্দির ছিল না। মানে প্রতিটা পাড়ায় যে শিব মন্দির, কালী মন্দির বা কোনো একটা ঠাকুরের মঞ্চ অন্তত থাকে বা বেদি অন্তত থাকে, এই পাড়ায় তার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। পাড়াটা সোজা মেন রোডে গিয়ে মিশেছে, তাই আশেপাশেও মন্দির থাকার কোনো কথাই ছিল না। আর মসজিদও এখান থেকে অনেকটা দূরে। মসজিদের আজান ছাড়লে এই পাড়া থেকে তা শোনা যায় না। যাই হোক, এই পাড়ায় কোনো মন্দির প্রতিষ্ঠা
কেউ কোনো দিনই করতে পারেনি। যতবারই কোনো মন্দির প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ততবারই কোনো না কোনো বাধা এসে তা বন্ধ করে দিয়েছে। এবার বলি আসল ঘটনা। আমি পাড়ার মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। পাড়ার মোড়ে একটা ছোট ভাগাড়ের মতো অংশ ছিল। মানে দেখবে অনেক সময় পাড়ার লোকেরা মিলেই 4 ফুট উচ্চতার দেওয়াল মতো বানিয়ে তাতে পাড়ার সবাই নোংরা ফেলতো। অর্থাৎ পুরো পাড়ার সবার ঘরের সব নোংরা সেইখানেই গিয়ে পড়তো। মাছের কাঁটা, মাংসর হাড়, সবজির খোসা, আরও কত কী। আমি সেই মুহূর্তে সেই ছোট ভাগাড়ের সামনে আমি দেখলাম এক ব্যক্তি ওই ভাগাড়ের থেকে নোংরা বার করে খাচ্ছে। প্রথমে তো আমি তাকে পাগল ভাবছিলাম, কিন্তু যখন আমি তার মুখ দেখলাম আমি বুঝলাম যে এ এ এ পাগল নয়, বরং এ তো মানুষই নয়, এ আস্ত পিশাচ। মুখ ছিন্ন ভিন্ন, অদ্ভুত লাল চোখ, বড় বড় নখ। এর মুখের বর্ণনাও আমি দিতে পারছি না, এত ভয়ানক এর মুখ। এই দেখে আমি সেখান থেকে জোরে সাইকেল চালিয়ে পালিয়ে যাই। আর কোনোদিনও সেই পাড়ার মুখোমুখিও হয়নি। তো দীপ, এটাই ছিল সুমিদির সঙ্গে ঘটে যাওয়া আরও একটা সত্যি ঘটনা। যাই হোক, অত গুছিয়ে লিখতে পারলাম না, তার জন্য সরি। একটু গুছিয়ে লিখে নিও, আর ঘটনা দুটো সিলেক্ট হলে আমাকে জানিও। তো গাইস, এগুলোই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাতে ভুলো না। আর তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, কেন করছো না? এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। আমি কেমন পাঠ করলাম সেটাও কমেন্টে জানিয়ে যেও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই।